নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। ধর্মনগর থেকে আসামে পাচারের উদ্দেশ্যে পিডিএস কোম্পানির গাড়ি বোঝাই আটা সহ এক ব্যক্তিকে আটক করল কদমতলা থানার পুলিশ। জানা যায় ওই গাড়িতে প্রায় 43 বস্তা পিডিএস কোম্পানির আটা ছিল। অবৈধভাবে আসামে পাচার হওয়ার আগেই কদমতলা থানার পুলিশের হাতে পিডিএস কোম্পানির এক গাড়ি বোঝাই আটা সহ আটক এক ব্যক্তি। জানা যায়, কদমতলা থানার পুলিশের কাছে খবর আসে TR05C 1675 নম্বরের গাড়ি করে রেশন শপে সাপ্লাই করা পিডিএস কোম্পানির কিছু আটা আসামে পাচার হওয়ার জন্য আসছে। সেই মোতাবেক কদমতলা থানার পুলিশ কদমতলা থানাধীন ব্লক সংলগ্ন এলাকায় ওত পেতে বসে থাকে। বুধবার বিকেল 4:30 নাগাদ TR05C 1675 নম্বরের গাড়িটি ওই এলাকায় আসতেই কদমতলা থানার পুলিশ গাড়িটিকে আটক করে কদমতলা থানায় নিয়ে যায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে কদমতলা থানার পুলিশ মোট 43 বস্তা পিডিএস কোম্পানির আটা আটক করে সাথে আটক করা হয় গাড়ির চালক কৃষ্ণ মাহেশ্বর দাস, পিতা গৌরাঙ্গ মাহেশ্বর দাস নামে এক ব্যক্তি, যার বাড়ি ধর্মনগর থানাধীন মঙ্গলখালী এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আটাগুলি ধর্মনগর থেকে বোঝাই করে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। কদমতলা থানার পুলিশ এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে। মামলা নম্বর হচ্ছে কদমতলা PS 74/20 আন্ডার সেকশন 71A2। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টে আমরা একটা মামলা নিয়েছি, একটা লোককে ডিটেইন করেছি যার নাম কৃষ্ণ মাহেশ্বর দাস, ধর্মনগর মঙ্গলখালী। আমরা একটা মামলা নিচ্ছি ইনভেস্টিগেশন, আর মাল আর ব্যাগি সব আমরা সিজ করে থানায় নিয়ে এসেছি। কত বস্তা স্যার? 43 বস্তা। কদমতলা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বুধবার প্রথমবার রাজ্য সফরে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। তিনি আইজল থেকে এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে হাইকোর্টে আসেন। সেখানে এসে তিনি পরিষেবার সূচনা করেন। বুধবার রাজ্যে প্রথমবার একদিনের সফরে আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। তিনি এদিন সকালে বিমানে আইজল থেকে এসে হেলিকপ্টারে উদয়পুর BBI হেলিপ্যাডে পৌঁছন। পরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আকাশপথে হেলিকপ্টারে হাইকোর্টে এসে পৌঁছান। সেখানে পরিষেবার সূচনা করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করে তিনি জানান, পরিষেবায় কাজের গতি আসবে এবং প্রযুক্তির সঠিক পরিষেবা দেবে। আর মানুষের জীবনে গবেষণা দ্বিতীয় পর্যায়ে, সুতরাং দ্বিতীয় পর্যায়ে গবেষণা করে সঠিক তথ্য উঠে আসে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় বিমানে তিনি দিল্লিতে ফিরে যান। তবে বিচারপতির সফরে আরক্ষা প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি ছিল চূড়ান্ত। Has been important throughout the history of law. I remember when William Temple, sometime Archbishop of Canterbury, went to the Inns of Court to talk to lawyers. He opened his discourse by saying, "I cannot say I know much about the law, having been far more interested in justice." And it is the hallmark of every great institution and judges that they are keener on justice and not merely on law. আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জৈব চাষ পরিদর্শন করতে বুধবার ডুকলি ব্লক এলাকায় যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। সেখানে গিয়ে ডুকলি কনফারেন্স হলে তিনি এক অনুষ্ঠানে যোগ দেন। বুধবার ডুকলি ব্লক এলাকার জৈব চাষ পরিদর্শন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। কনফারেন্স হলে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি জৈব চাষ করা বিভিন্ন শাকসবজি ক্ষেত পরিদর্শন করে আনন্দিত হন। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, এই ব্লকে জৈব চাষ করা হচ্ছে, এইটা একটা নতুনত্ব। রাজ্য সরকার রাজ্যে জৈব চাষকে গুরুত্ব দিচ্ছে, কারণ জৈব চাষ লাভজনক। বাজারের উৎপাদনে মূল্য রয়েছে, জমির পরিমাণ কম যাচ্ছে। আরও অন্যান্য ব্লককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই ব্লক অফিস একটা অন্যরকম ব্লক অফিস, দেখলাম এখানে অর্গানিক ফার্মিং করছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিধায়ক মিলে। সেটা খুব ভালো একটা প্রচেষ্টা, উদ্যোগ। এবং আমরা চাই ত্রিপুরা রাজ্যে অর্গানিক ফার্মিং, জৈব ফার্মিংকে
এনকারেজ করতে, উৎসাহিত করতে। কারণ সেখানে আমি আগেই বলি আর সবসময় বলি এই কথা, জমি ফার্মিং যে লাভ আছে প্রোডাক্টগুলি সেটা অন্য ফার্মিংয়ে নেই। তো জায়গাগুলি ছোটো হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, শহর বেড়ে যাচ্ছে, কৃষির জায়গা কমছে। সেখানে আমাদের চিন্তা করতে হবে কীভাবে ফলন বাড়ানো যায়, দ্বিগুণ তিগুণ করা যায় এবং অর্গ্যানিক ফার্মিং করা। অর্গ্যানিক ফার্মিং মানে জিনিসের দামগুলি 2 ডবল 3 ডবল হয়ে যায় এবং চাহিদা আছে বাজারে। সুতরাং এই অর্গ্যানিক ফার্মিং উদ্যোগ আমি দেখতে এসেছি এখানে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগর কাণ্ডে নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার খুনিদের গ্রেপ্তারের দাবিতে ত্রিপুরা পিপলস ফ্রন্টের ডাকা বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এডিসি এলাকাগুলিতে, তবে রাজ্য জুড়ে তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। বিগত 21শে নভেম্বর পানিসাগর কাণ্ডে নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার খুনিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি নিয়ে ত্রিপুরা পিপলস ফ্রন্ট 23শে ডিসেম্বর সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে 24 ঘন্টার বন্ধের ডাক দেয়। কিছুদিন পরপর এই সর্বনাশা বন্ধকে সাধারণ জনগণ মন থেকে মেনে নিতে পারছিল না। তাই বিগত দিনেও প্রতিটি বন্ধকে ঘিরে সারা রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। যদিও টিপিএফ সুপ্রিমো পাতালকন্যা জমাতিয়ার ডাকে বিগত কিছুদিন পূর্বে বন্ধে কিছুটা প্রভাব পড়েছিল, তবে 23শে ডিসেম্বর 24 ঘন্টা বন্ধে গোটা রাজ্য জুড়ে তেমনটা সাড়া পরিলক্ষিত হয়নি। এমনকি এডিসি এলাকাগুলিতেও তেমনটা প্রভাব বিস্তার করতে পারেনি। এই সর্বনাশা বন্ধকে কেন্দ্র করে গোটা উত্তর জেলায় কোনো পিকেটিং করতে লক্ষ্য করা যায়নি। তবে পার্শ্ববর্তী ঊনকোটি জেলার ফটিকরায়, ড্যামডুম এবং লংতরাই ভ্যালির 82 মাইল নেপালটিলা এলাকায় কিছুটা বন্ধের প্রভাব পড়ে। জানা গেছে সকাল থেকে ঊনকোটি জেলার ফটিকরায় কমলপুর সড়কের ড্যামডুম এবং গঙ্গানগরে সড়ক অবরোধ করে টিপিএফ সমর্থকরা। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফটিকরায় থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং। সেখান থেকে মোট 23 জন টিপিএফ সমর্থককে গ্রেপ্তার করে কাঞ্চনবাড়ি হাই স্কুলে আটকে রাখা হয়। জানা গেছে অবরোধকারীরা TR 02B3566 নম্বরের একটি অটোরিকশাকে ভেঙে গুড়িয়ে দেয়। অটো চালক অভিযোগ করেন তার অটোটি জয়গন্তী স্কুল সংলগ্ন পার্কিংয়ে দাঁড় করানো অবস্থায় ছিল, তবুও বিনা দোষে গাড়িটি ভাঙচুর করা হয়। পাশাপাশি আরও জানা গেছে লংতরাই ভ্যালির মনু সাব ডিভিশনাল নেপালটিলা থানার ওসি জানান 82 মাইল থেকে নেপালটিলা মিশনটিলা এলাকাতে যাওয়ার সময় রাস্তায় 20 জন টিপিএফ সমর্থকরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে নেপালটিলা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নেপালটিলা কমিউনিটি হলে আটক করে। এছাড়াও ডোমছড়া, কচুছড়া পাহাড়ি অধ্যুষিত এলাকাতেও অল্প বিস্তর বন্ধের প্রকোপ পরিলক্ষিত হয়। সর্বোপরি তাদের ডাকা বন্ধকে ত্রিপুরাবাসী উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে গেছে। পাশাপাশি রাজ্য প্রশাসনও সমহিমায় কাজকর্ম চালিয়ে গেছে। ফটিকরায় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার এনএসএস এর উদ্যোগে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। রাজধানীর উমাকান্ত স্কুলে এই র্যালির সূচনা করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। ফিট ইন্ডিয়ার অঙ্গ হিসাবে বুধবার উমাকান্ত স্কুল থেকে ত্রিপুরা এনএসএস এর উদ্যোগে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বাইক র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বক্তব্য রেখে জানিয়েছেন, এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই মোতাবেক রাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিট ইন্ডিয়া কর্মসূচি করা হচ্ছে। তবে নিয়মিত যোগাভ্যাস করলে যুব সমাজ নেশামুক্ত হতে পারবে। নেশামুক্ত জীবন এবং সুষ্ঠু পরিবেশ গড়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বানে আমরা বিভিন্ন কার্যক্রম করি, উদ্দেশ্য একটাই, নিজেকে ফিট রাখা এবং অন্যকে ফিট রাখতে সাহায্য করা, অন্যকে পরামর্শ দেওয়া। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্র ওই দিবসটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। অনুরূপভাবে আমরা আজকের বর্তমান যুগে আমরা লক্ষ্য করি যে আমাদের ছাত্রছাত্রী বা ভাই বোনদের, যুব ভাই বোনরা মাঠে যেতে চায় না, খেলাধুলা করতে চায় না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু দিনের মধ্যে আধা ঘন্টা সময়ে যদি আমরা নিজেকে ফিট রাখার জন্য সেটা সাইক্লিংও করতে পারি, খেলাধুলার মাঠে যেতে পারি, যোগা করতে পারি, ব্যায়াম করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা আজকে অনুষ্ঠান করছি। এটা প্রতীকী হলেও গুরুত্ব অপরিসীম, যে একে অপরকে ফিট রাখতে সহযোগিতা করা এবং
একে অন্যকে বোঝানো যে আসো আমরা সবাই মিলে রোজ আধা ঘন্টা হলেও আমরা নিজের শরীর চর্চা করি, যাতে শরীর এবং মন ভালো থাকবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কমলাসাগর বিধানসভার গোকুলনগর অভয় আশ্রমে দিব্যাঙ্গদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এদিন মোট 18 জনের হাতে এই হুইল চেয়ার তুলে দেওয়া হয়। বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার গোকুলনগর অভয়া আশ্রমে দিব্যাঙ্গদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দাস, সিপাহী জলা জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সাহা, অভয় আশ্রমের কর্ণধার শ্যামল দেব সহ অন্যান্যরা। এদিন 18 জনের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। বৃদ্ধা মা বাবা যাদের কেউ নেই বা ওনাদের ছেলেমেয়েরা ওনাদেরকে রাখার জন্য ওনাদের আর্থিক অবস্থা পিছিয়ে আছে, সেসব মানুষদের জন্য ওনারা কাজ করছেন। তাই আমি অভয় মিশনকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে সামাজিক কাজে ওনারা নিযুক্ত আছেন। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদের আগরতলা সফরের সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে চোখে কালো কাপড় বেঁধে তীব্র প্রতিবাদ জানালো চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। গণ অবস্থানে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা প্যারাডাইস চৌমুহনী থেকে প্রায় মেলার মাঠ পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে চোখে কালো কাপড় বেঁধে তীব্র প্রতিবাদ জানান। গণ অবস্থান স্থল থেকে আওয়াজ তুলে দেশের শীর্ষ আদালত এবং উচ্চ আদালত থেকে চাকুরিচ্যুত শিক্ষকদের ন্যায় বিচার দেওয়া হয়নি। আজকের কর্মসূচির মূল অর্থ হল আইন অন্ধ। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে চাকুরিচ্যুত শিক্ষকেরা রায় পাননি। তাই এদিন রাজ্য সফরে আসা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে কাছে দাবি জানাতে আইন অন্ধের কর্মসূচি বলে জানিয়েছেন JMC কমল দেব। নয়তো তাতে কোনো অবস্থানস্থলে মৃত্যুবরণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এখানে একটা ইনোভেটিভ প্রোগ্রাম রয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। আমরা আজকে আপনারা শুনতে পেয়েছেন ভারতবর্ষের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আগরতলা আসছে। কোনো একটা বিশেষ কারণে আমরা এই শিক্ষকরা, চাকরিচ্যুত শিক্ষকরা, ওনার কাছে একটাই মেসেজ দিতে যাব যে আমাদের সঙ্গে যে ইনজাস্টিস হয়েছে সেটা যাতে জাস্টিস হয়। তার জন্য আমরা সমস্ত শিক্ষকরা চোখে কালো ভেস পরে আমরা জানান দিতে চাই, ये अंधा कानून है, हम लोग का साथ न्याय नहीं हुआ है, हम लोग अपील कर रहा हूँ, हम लोग का साथ न्याय करने लिए উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানে আমরা আজকে আগরতলা শহরের বোথ সাইডে, সিটি সেন্টারের বোথ সাইডে আমরা এটা 15 মিনিটের একটা মৌনব্রত পালন করব। সেটাই আজকের মূল উদ্দেশ্য। আমরা চাই মাননীয় চিফ জাস্টিস যাতে আমাদের প্রতি সিম্পেথাইজ হয়ে আমাদেরকে একটা রেস্কিউ করার একটা পথ বের করে, এটাই আবেদন রাখি। আর কিছু বলবো না, ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমাদের কর্মসূচি আধা ঘন্টা থাকবে, 12টা, 12:30 থেকে 1টা অবধি। এভাবে আমরা সমস্ত শিক্ষকরা চোখে কালো বেশ করে ওনাকে জানান দিতে চাই, আবার আমাদের সঙ্গে জাস্টিস করুন। যেটা হয়েছে এটা ইনজাস্টিস হয়েছে, আমাদের সঙ্গে এটা আন্ধা কানুনের মতন একটা ন্যায় হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। খয়েরপুরের ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীদের খোঁজ খবর নিতে বুধবার তাদের বাড়িতে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে গিয়ে তিনি দোষীদের শাস্তির দাবি জানান। রবিবার খয়েরপুর বিধানসভা এলাকায় সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করের বাসভবনে যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এই কনভেনশন থেকে হামলা চালানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উপর। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। বিজেপির পক্ষ থেকে পবিত্র কর সহ মোট 18 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার দিন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালানো হয়েছিল। সেই দিনের ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীদের খোঁজখবর নিতে বুধবার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। এই দিন আক্রান্তদের বাড়িতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক সেই দিনের ঘটনার বিষয়ে অবগত হন। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের লোকজনদের সাথে। পরে সাংসদ প্রতিমা ভৌমিক জানান, রবিবার পবিত্র করের বাড়ি থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা পথ চলতি মানুষের উপরও হামলা চালায়। তখন পথ চলতি মানুষ রাস্তায় বিপরীতে থাকা এক বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তী সময় সেই বাড়িতে হামলা করা হয়। পাল্টা প্রতিরোধ গড়ে তুলে বিজেপি কর্মী সমর্থকরা। এতে 3 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তিনি আরও বলেন, কমিউনিস্টরা সন্ত্রাসের আমদানি করছে। তাদের সরকার ক্ষমতা থেকে চলে গেলেও তারা সন্ত্রাসকে এখনো ভুলতে পারেনি। সেই দিনের ঘটনার নিন্দা জানান সাংসদ প্রতিমা ভৌমিক।
সেই দিনের ঘটনায় যুক্ত অভিযুক্তদের আইনিভাবে সাজা দেওয়ার জন্য দাবি জানান তিনি। আপনারা জানালেন যে গত 20 তারিখে দিনের বেলা আমরা যে জায়গায় রয়েছি প্রমোদ কর ভবন, যেটা মাননীয় পবিত্র করের বাসস্থান রয়েছে ওনার, ওই বাড়ির সামনে দিয়ে মেন রাস্তা রয়েছে খয়েরপুর থেকে কিছু লোক যখন পথ চলতে লোক যখন বণিক্য চৌমনির দিকে যাচ্ছিলেন তখনই তাদের উপরে ওনারা আক্রমণ করেছেন। ওনার বাড়িতে হয়তো বা পার্টির কোনো মিটিং ছিল, তো ছেলেদেরকে এলোপাতারি ডিল মারা শুরু করে। তখন যখন একটা ওনার অপোজিট বাড়িতে যখন আশ্রয় নিয়েছে, তো সেই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সাংঘাতিকভাবে ওদের উপর আপনার ইট পাটকেল দিয়ে ছুঁড়েছেন। ওনাদের যদি কলাপসিবল গেট না থাকতো, আপনারা লক্ষ্য করেছেন ছাদের উপর ওখানে ইটের বড় বড় টুকরা আমরা লক্ষ্য করেছি, বাড়ির লক্ষ্য করে খুব ছুঁড়ে মেরেছেন। বাড়ির লোকরাও আপনারা দেখেছেন। যখন আমাদের ছেলেরা প্রতিরোধ গড়ে তুলেছে, তখন আমাদের ছেলেদেরও 3 জন আহত হয়েছে। সুমন একজনের নাম, জনজাতি 3 জনের, আমি তাদেরকেও দেখে এসেছি। তো তাদের মাথায় কাউর 3টা, কোনো কাউর 4টা 5টা করে আমার সেলাই লেগেছে এবং পিঠেও অনেক রড দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে। যখন আমাদের ছেলেরা ওই বাড়িটাকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন তাদের উপর আক্রমণ হয়েছে দিনের বেলায়। তো দফায় দফায় সেগুলি তারা সংগঠিত করেছেন। দেখুন, আমরা সবাই জানি যে সন্ত্রাস কি জিনিস সেটা কমিউনিস্টরা আমদানি করেছেন। তো সরকার চলে গেলেও সেই বিষয়টা থেকে তারা ভুলতে এখনও পারেননি। তারপরে সেটা সাধারণ মানুষের উপর আক্রমণ শানছেন এবং আমাদের কার্যকর্তার উপরও ওনারা আক্রমণ করেছেন। তো আপনারা গত কয়েকদিন লক্ষ্য করেছেন। পাশাপাশি ওই আক্রমণের সময় যারা আমাদের মিডিয়ার বন্ধুরা এসেছিল তাদের উপর আক্রমণ হয়েছে। তো আমরা তার নিন্দা করি এবং যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি যেটা দেওয়ার আমি সেই আবেদন রাখছি। তাছাড়া আরেকটা বিষয়, সদারঞ্জন দেব LCS রয়েছেন, উনি রেফার করে নিয়ে গেছেন, খুদ রেফার নিয়ে গেছেন, ওনারাই সেটা সংগঠিত করেছেন। ওনাকে কোনো হসপিটাল রেফার করেনি, খুদ সেটাকে নিজে অসুস্থ সেটাকে প্রমাণ করার জন্য উনি গেছেন। আরেকজন রয়েছে রতন দাস, উনি বরাবর, আপনি যদি ওনার কেস হিস্ট্রি দেখেন, উনি বরাবর CMCতে ট্রিটমেন্টে রয়েছেন। গত 1 মাস আগে উনি ট্রিটমেন্ট করে এসেছেন, উনিও গেছেন। মানে সেটা মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি করার জন্য যেটা তারা করেন সেটাই ওনারা করছেন। তো আমি আমার যে কার্যকর্তাদেরকে আমি আবেদন রাখছি এবং সাধারণ নাগরিকদেরকে আবেদন রাখছি, তারা যে কোনো সময় তারা যেটা বলতেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আসলে শান্তি শৃঙ্খলাটা তারাই নষ্ট করে। তো আমরা বজায় রাখছি এবং আপনারা জানেন বিগত 3 বছরে যে সরকার চলছে, আমরা পলিটিক্যাল মার্ডার যেটাকে বলে সেটা আমরা নিন্দা জানাই। সেটা আমাদের পার্টির কোনো আইডিওলজিতে আমাদের নেই। আমাদের আইডিওলজি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ এবং অন্তোদয়ের উত্থান করা, সমাজের সবচেয়ে নিচু স্তরের সবচেয়ে গরিব অংশের মানুষের কীভাবে উত্থান করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দিল্লিতে কৃষকদের আন্দোলনের সমর্থনে এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক ব্যতিক্রমী প্রতিবাদ মিছিল সংগঠিত করল মুসলিম স্টুডেন্ট ফেডারেশন। কাছাড়ের নিউ আসিমগঞ্জে পেঁয়াজ, রসুন, আলুর মালা গলায় দিয়ে মিছিল করল সংগঠনের সদস্যরা। কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচি পালন করল মুসলিম স্টুডেন্ট ফেডারেশন MSF। মঙ্গলবার নিউ আসিমগঞ্জে ফেডারেশনের কর্মকর্তারা পেঁয়াজ, রসুন, আলু, মরিচ ইত্যাদির মালা গলায় দিয়ে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন। এদিন প্রতিবাদকারীরা এক মিছিল বের করেন। মিছিলকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। নিউ আসিমগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা শেষে ছড়ারপাড়ে এসে জমায়েত হন প্রতিবাদী জনতা। সেখানে দিল্লিতে আন্দোলনে এসে মারা যাওয়া কৃষকদের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি মৃত কৃষকদের পরিবার প্রতি একটি চাকুরি প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি জোরালো দাবি উত্থাপন করা হয়। এদিকে MSF এর বরাক জোনাল ইনচার্জ মৌলানা বদরুল হক জানান, কেন্দ্রীয় সরকার একের পর এক জনস্বার্থ বিরোধী বিল পাশ করে দেশের জনগণের প্রতি চরম বঞ্চনা করছে। দেশের 70% লোক কৃষি ও শ্রমজীবী। কৃষকদের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফলে আমজনতায় অন্ন পাচ্ছে।
যদি কৃষকরা কৃষিক্ষেত বন্ধ করে দিতেন তাহলে দেশে খাদ্য সংকট চরম আকার ধারণ করত। তাই কৃষকদের স্বার্থে কৃষি বিল বাতিলের জোরালো দাবি তুলেন বদরুল হক। তিনি আরও বলেন, বিজেপি সরকার দেশে হিটলারি শাসন চালাচ্ছে। নোটবন্দি, জিএসটি প্রণয়ন করে দেশের গরিবদের প্রতি চরম অন্যায় করা হচ্ছে। এই সরকার গরিবের নয়, পুঁজিপতিদের, বলেন বদরুল হক। এই সরকার ক্ষমতায় আসার আগে বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু তা করেনি বিজেপি সরকার। উল্টে চাকরিচ্যুত করা হচ্ছে বিভিন্ন বিভাগে। ত্রিপুরায় 10,323 জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। তাছাড়া বিভিন্ন বিভাগকে বেসরকারীকরণের পথে হাঁটছে সরকার। যদি এমনটাই হয় তবে দেশে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে। শ্রমিক নেতা আব্দুল কালাম বাহার সর্বনাশা কৃষি বিলের তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিল প্রত্যাহারের দাবি জানান। বাহার আরও বলেন, অপরিকল্পিত লকডাউনে মানুষ কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করছে না সরকার। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাইজার হোসেন, জয়নাল উদ্দিন সহ আরও অনেকে। আজকে যারা কৃষক ভাই তাদের পেটে খাদ্য নাই, তারা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এবং যারা উৎপাদন করে দেয় আমাদের সেই তাদের অধিকারগুলো সরকার কেড়ে নিতে যাচ্ছে। তাই সেই অধিকার সরকারের কেড়ে নিতে আমরা কখনো দেব না। এমএসএফ এর পক্ষ থেকে আজকে নিন্দা এবং ধিক্কার জানাই। তৎসঙ্গে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের কৃষক ভাইদের এবং শ্রমিক ভাইদের এই দাবিগুলা প্রতিসত্তর নাম মেনে নেন, তাহলে গোটা ভারতবর্ষের সবাই প্রায় 70% মানুষ, আমরা শ্রমজীবী, কৃষিজীবী, শ্রমিক, আমরা সবাই একত্রিত হয়ে দিল্লির ময়দানে নামবো। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মারার অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনা মালদার ইংরেজবাজার থানার সানি পার্ক এলাকায়। এই ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার উত্তর সানি পার্ক এলাকায়। জানা গেছে, আক্রান্ত স্কুল শিক্ষকের নাম কালী সিনহা। গত 3 বছর হলো তিনি ওই এলাকায় বাড়ি করেছেন। কালিয়াচক মাজরুল উলুম হাই মাদ্রাসার শিক্ষক তিনি। আক্রান্ত শিক্ষকের অভিযোগ, এলাকায় বাড়ি তৈরি করার পর থেকে গণ্ডগোল প্রতিবেশী সমীর সরকারের সাথে। তাদের বাড়ি থেকে উচ্ছেদ করতে চায় অভিযুক্ত। এ নিয়ে পুরনো একটি আক্রোশ ছিল। এই আক্রোশের জেরে এদিন সকালে সমীর সরকার বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। পায়ে এবং মাথায় গুরুতর চোট লেগেছে তার। বর্তমানে আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত শিক্ষক। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর অবশেষে গন্ডাছড়া সীমান্ত থেকে অপহৃত 3 শ্রমিককে 17 দিন পর মুক্তি দিল বৈরীরা। বৃহস্পতিবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করে পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গন্ডাছড়া থানার পুলিশ। গন্ডাছড়া সীমান্ত এলাকা থেকে বৈরীরা যে 3 জন শ্রমিককে অপহরণ করেছিল, গতকাল রাতে তাদেরকে মুক্তি দিয়েছে বৈরীরা। গন্ডাছড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া থানায় এনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে জানা গেছে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। অপহৃতদের ফিরে পেয়ে খুশি তাদের পরিবারের লোকজন। 2-3 বাড়ি লাগা দিয়েছি, বাড়ি লাগানোর পরে আমি এরপরে চলো ঠিক আছে, ঠিক আছে। সবাই কি বাংলা ভাষায় কথা বলেছিল? বাংলা ভাষায় কথা, বাংলা ভাষা। এখানে থাকবো কুইয়া সরার পার হইয়া। খাওয়া দাওয়া কিছু দিছে তোমরা? কিছু দিছে না, শুধু ভাত দিছি আর ডাল একটা, আর কোনো তরকারিও নাই। আর ওই কলা গাছ এটা কাটিয়া গোদাও বানাইয়া খাওয়ায়। 9টা 9:30 দিকে আইছি। আওয়ানোর পরে আমি বাইরে গেছিলাম। বাইরে যাওয়ার সময় দেখছি যে একজন লোক বন্দুক লিয়া, মানে বয়ে রয়েছে কলা গাছের লোক। কি বন্দুক? এটা কি দেশি বন্দুক নাকি? দেশি বন্দুক। তারা তো কইতাছে কয়টা AK-47 এরকম কইতাছে আর কি। তো এখান থেকে যখন আমি দেখছি, আমি জিজ্ঞেস সেটা কইছি কে আপনি কে কোয়ানোর পরে আমি ভাবছি জায়গাতে বাইরে আইয়া পড়বো। তারপরে এমনি পিছন দিয়ে এসে আমরা পিছনে শার্ট ধরে এসে কই বাগবি না, বাগলে কিন্তু গুলি করবো এই কথা কইছে। এখান থেকে নিচের দিকে নামাই আনছে। নিচের একটা সোরা আছে, সোরার পরে আইসি করে আমরা আরেকটা ওই যে বুলুরু গাড়ির ড্রাইভার, তাই নিয়ে ওই জল নিয়ে যেতে আছে কাজের জন্য। জল নিয়ে যাওয়ানোর সময় এরাও কইছে এই গাড়ি বন্ধ করে যাইও না তোমরা, গাড়ি বন্ধ করো। সব কালা ড্রেস,
কালা প্যান্ট, কালা শার্ট আর কালা ড্রেস। কতজন দেখছেন? তারা 10 জন। গন্ডাছড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গত সোমবার কুখ্যাত নেশা কারবারি রিন্টু দাসকে ধর্মনগর শহর থেকে আটক করেছিল পুলিশ। রিন্টু দাস তখন স্বীকার করেছিল এই নেশা সামগ্রীগুলি নাকি বাপ্পা নামে এক ব্যক্তির, কিন্তু বেশ কয়েকদিন হওয়ার পরও বাপ্পাকে গ্রেপ্তার না করায় প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। বিজেপি জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছিলেন। তারপর থেকে পুলিশি অভিযানে নেশা সামগ্রী সহ বেশ কিছু নেশা কারবারিকে আটক করে পুলিশ। বহিরাজ্যে পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাও আটক করে পুলিশ। কিন্তু পুলিশ যত সক্রিয় থাকুক না কেন, নেশা কারবারিরা অভিনব কায়দায় নেশার কারবার চালিয়ে যাচ্ছে। আর এই নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ, আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। ধর্মনগর শহরও নেশার কবল থেকে যে মুক্ত নয় তার প্রমাণ পাওয়া গেছে অনেকবার। ড্রাগসের মতো ধ্বংসাত্মক নেশাসহ আটক করা হয়েছে নেশা কারবারিদেরকে। গত সোমবার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র জেলাশাসকের অফিস কার্যালয় সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ কফ সিরাপ সহ রিন্টু দাস নামে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রিন্টু দাস পুলিশকে জানায় এই নেশা সামগ্রীগুলি নাকি আলগাপুর এলাকার বাপ্পার। কে সেই বাপ্পা? বাপ্পার বিরুদ্ধে ধর্মনগর থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছিল। বর্তমানে সে নেশার বেতাজ বাদশা হিসাবে পরিচিত। কিদা কিদা মালিকের নাম কিদা? বাপ্পা কিদা? মালিকের বাড়ি কই? আলগাপুর। কিদা কিদা মালিকের নাম কিদা? বাপ্পা কিদা? মালিকের বাড়ি কই? আলগাপুর। এখন প্রশ্ন হলো, ধৃত রিন্টু দাস বাপ্পার নাম বলার পরও আজ পর্যন্ত ধর্মনগর থানার পুলিশ বাপ্পাকে গ্রেপ্তার করতে সক্ষম হল না কেন? পুলিশের এহেন ভূমিকায় প্রশ্ন তুলছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। এইভাবে নেশা কারবারিকে আড়াল করার চেষ্টা করা হলে ভবিষ্যৎ প্রজন্ম নেশার করাল গ্রাস থেকে মুক্তি পাবে না, এটা বলাই বাহুল্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন অধরা থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।